শনিবারের মধ্যে টিকা পাবে 12 থেকে 17 বছর বয়সী সব শিক্ষার্থী, পিছিয়ে কয়েকটি জেলা। করোনার অজুহাতে বাসে ভাড়া বাড়ানোর পায়তারা, শনিবার থেকে ট্রেনে উঠবে অর্ধেক যাত্রী। প্রস্তাবিত আয়কর আইনে কোম্পানির কর হার হবে 53%, থাকছে আরও কিছু পরিবর্তন। নিলামে উঠছে প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বর বাসা স্কুল অব আর্ট ভবন, সংরক্ষণের দাবি। অর্ধেক ইউরোপীয় অমিক্রন আক্রান্ত হবে বলছে WHO, বুস্টারও কাজ না হওয়ার শঙ্কা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। শনিবারের মধ্যেই সারা দেশে 12 থেকে 17 বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকা দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে রাজধানীতে টিকাদান প্রায় শেষ পর্যায়ে। তবে ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকা ও নির্বাচনের কারণে এখনও পিছিয়ে কয়েকটি জেলা। টিকাদান শেষ হলে পাঠদানে গতি বাড়বে বলছে শিক্ষা বিভাগ। বরিশালের আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে শিক্ষার্থীদের ঢল। মঙ্গলবার এখানে টিকা নিয়েছে 13 স্কুলের 3000 শিক্ষার্থী। টিকা ছাড়া শ্রেণীকক্ষের পাঠদানে সরাসরি অংশ নেওয়া যাবে না, এই ঘোষণার পর টিকা নিতে সারা দেশেই ব্যাপক আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। আগে একটু ভয় অনুভব করছিলাম, কিন্তু টিকা দেওয়ার পর এখন নিরাপত্তা বোধ করছি। টিকাটা খুব ভালোভাবেই দিয়েছি, কোনো ব্যথা পাই নাই। রেজিস্ট্রেশন ছাড়াই তো আমরা এই টিকাটা দিচ্ছি, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। শিক্ষার্থীদের টিকাদানে সবচেয়ে এগিয়ে মাগুরা, হার 99%। এরপর বাগেরহাটে 96 ও লক্ষ্মীপুরে 86% শিক্ষার্থী টিকা পেয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ঠাকুরগাঁও, হার মাত্র 11%। এছাড়া চুয়াডাঙ্গায় 13, নরসিংদীতে 14 ও লালমনিরহাটে মাত্র 16% শিক্ষার্থী টিকা পেয়েছে। আমরা পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি। মাঝখানে কিছুটা স্থবিরতা ছিল, মানে ছাত্রছাত্রীরা আসতেছিল না টিকা নেওয়ার জন্য। এখন একটা যেহেতু সরকারের সিদ্ধান্ত হয়েছে যে টিকা ছাড়া স্কুলে যাওয়া যাবে না, এখন খুব হ্রাস হয়েছে, যার ফলে আমরা গত কয়েকদিনে আমরা প্রায় 7-8 লক্ষ করে স্কুলে ছাত্রছাত্রীদেরকে টিকা দিতে সক্ষম হয়েছে। রাজধানীতে 7 লাখ শিক্ষার্থীর মধ্যে টিকা পেয়েছে 6,80,000। 2-1 দিনের মধ্যে পাবে বাকিরাও। জন্ম সনদ না থাকলে স্কুলের নামের তালিকা ধরেও দেয়া হচ্ছে টিকা। ভ্যাকসিনেশনের আওতায় যদি চলে আসে, আমাদের ঝুঁকি কমে যায়। আমরা আমাদের শ্রেণী কার্যক্রম, অর্থাৎ স্বাভাবিক যে শ্রেণী কার্যক্রম, সেটা আমরা বাড়িয়ে দিতে পারবো। যেমন প্রত্যন্ত কিছু অঞ্চল রয়েছে যেখানে হয়তো আমাদের এই কার্যক্রম পরিচালনায় একটু সময় লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা হিসেব করে দেখেছি যে আমাদের কিছু কিছু জায়গায় হয়তো 5-7 দিন এদিক সেদিক হতে পারে। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী 1,15,00,000। এর মধ্যে টিকার আওতায় এসেছে অর্ধেকের বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,107 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 27,399 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,458 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.97%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,98,389 জনে। সুস্থ হয়েছেন আরও 274 জন। এ নিয়ে মোট সুস্থ 15,51,387 জন। আবারও ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাস মালিকেরা। না হলে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়েছে মালিক সমিতি। তবে এই দাবিকে অযৌক্তিক বলছে সাধারণ মানুষ। আরেকবার ভাড়া বাড়লে মানুষের উপর চাপ তৈরি হবে বলছে যাত্রী কল্যাণ সমিতি। জ্বালানি তেলের দাম বাড়ায় গত 8 নভেম্বর প্রায় 27% বাস ভাড়া বাড়ানো হয়। নানা মহলের বিরোধিতার মুখেও ধর্মঘট ডেকে আদায় করে নেয় বাস মালিক সমিতি।
আবারও ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা। এবার যুক্তি, করোনা মোকাবেলায় অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে। আমাদের বাস ভাড়া বৃদ্ধি করছে, সেটা তো তেলের দামের সাথে সমন্বয় করে করা হয়েছে। স্টাফকে তো ফুল বেতন দিতে হবে, তেল খরচটা ফুল যাবে, সবকিছু ফুল যাবে, শুধু প্যাসেঞ্জার নিতে পারবো আমি 50%। তাহলে সেক্ষেত্রে আমি গাড়িতে চালু রাখা মুশকিল হবে আমাদের। বাস মালিকদের এ দাবি যুক্তিহীন বলছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বারবার জিম্মি করা হচ্ছে জনগণকে। হঠাৎ হঠাৎ লকডাউন দিচ্ছে, আবার হঠাৎ হঠাৎ দেখা যায় ভাড়া বাড়িয়ে দিচ্ছে, এটা সাধারণ জনগণ ঝামেলায় পড়তেছে। বাস তো কম, তারপরে আমাদের অনেক যাত্রী দাঁড়াই থাকবে, প্লাস ভাড়াও বেশি নেবে, তাতে আমাদের তো অসুবিধা হচ্ছে। আমাদের তো কষ্ট হবে, আমাদের তো স্যালারি সীমিত, স্যালারি তো আর বাড়তেছে না। বাসে যাত্রী সংখ্যা না কমিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলছে যাত্রী কল্যাণ সমিতি। ভাড়া না বাড়ানোর পক্ষে সংগঠনটি। এই সিদ্ধান্ত কাগজের সিদ্ধান্তে পরিণত হবে এবং এই সিদ্ধান্ত কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না, কেননা আমাদের দেশে স্বাভাবিক সময়েই গণপরিবহনের সংকট রয়েছে। তার মধ্যে এখন যদি সবকিছু খোলা রেখে কেবল গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত আসে, এটা কাগজে পত্রে থাকবে। বুধবার বিআরটিএতে এক বৈঠকে বাসের স্বাস্থ্যবিধি মানা ও ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়ায় আগামী 15 জানুয়ারি থেকে ট্রেন চলবে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে। এ কারণে বুধবার থেকে ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করা হবে। সীমিত সংখ্যক টিকিটের 50% অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে। অমিক্রন সংক্রমণ রোধে 13 জানুয়ারি থেকে নতুন বিধিনিষেধ অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। তবে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে 15 জানুয়ারি থেকে তা কার্যকরের। ট্রেনের টিকিটের দাম বাড়ানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে লঞ্চ কিভাবে চলবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয় ও লঞ্চ মালিক সমিতির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোমবার রাতে বৃষ্টির পর উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, নীলফামারীতে তাপমাত্রা কেমন দেখছেন? সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। পর্যবেক্ষক জামাল উদ্দিন আমাকে জানিয়েছেন যে সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 95%। যদিও কয়েকদিনের থেকে তাপমাত্রার পরিমাণ আজকে একটু বেশি, তারপরেও কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় আবৃত থাকছে। আমরা এখনো যেমনটি দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার জন্য কিন্তু দৃষ্টিসীমা কমে এসেছে। প্রত্যেক গাড়িগুলোই কিন্তু সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত কিন্তু প্রথম দিক থেকে নীলফামারীতে অনেকটাই বেশি। শীত বেশি থাকার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে রয়েছে। তারা অনেকেই কিন্তু কাজে যেতে পারছেন না এবং সবচেয়ে বেশি আমরা যে বিষয়টি দেখছি যে বৃদ্ধ এবং শিশুরা কিন্তু প্রথম থেকেই হাসপাতালে ভিড় বাড়ছেন। শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং তারা আক্রান্ত হয়ে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তারা ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিচালক, তত্ত্বাবধায়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধ এবং শিশুরা বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে কিন্তু শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি এবং কৃষকদের সাথে কথা বলেছি। এই ঘন কুয়াশার ফলে কিন্তু যে বীজতলা রয়েছে, সেই বীজতলা কিন্তু তারা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী অন্য বিভিন্ন ধরনের কার্যপ্রণালী আছে, তারা কিন্তু সেটি রক্ষা করার জন্য চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত জেলায় কিন্তু কৃষি বিভাগে তেমন একটি ক্ষতি হয়নি। তবে এই তাপমাত্রা যদি কিছুদিন পরে আরো কমে যায়, আবহাওয়া বিভাগ যেমনটি বলছে যে তাপমাত্রা আগামী সপ্তাহে অনেকটা কমতে পারে, তাহলে অনেকটা আরো বেশি দুর্ভোগে পড়বেন কৃষি বিভাগের কৃষকরা এবং নিম্ন আয়ের মানুষরা, খেটে খাওয়া মানুষরা যারা রয়েছেন এবং যারা বিশেষ করে প্রতিদিন সকালে যারা যাদের কাজে যেতে হয়, বিভিন্ন শ্রমিক কলকারখানায় এবং মাঠে যারা কাজ করতে যান, তারা কিন্তু অনেকটা বেশি দুর্ভোগ হয়েছেন। এবং জেলার ত্রাণ এবং দুর্যোগ শাখা আমাদেরকে জানিয়েছেন যে জেলার 6 উপজেলার জন্য 30,100 কম্বল এবং 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই বরাদ্দ অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পৌরসভা এবং যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ কার্যক্রম চালু রয়েছে। এবং এর বাইরেও কিন্তু যত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে, বিভিন্ন এনজিও রয়েছে, ব্যাংক এবং আর্থিক খাতের প্রতিষ্ঠান রয়েছে, তারাও কিন্তু জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। নীলফামারী থেকে শীত সম্পর্কিত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
নীলফামারী থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। এবার মাগুরার শীত পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবু বাসার। বাসার, মাগুরার শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে কিনা, সুস্থ থাকতে চিকিৎসকেরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, যে আপনাকে জানিয়ে রাখি যে গত দুদিন ধরে মাগুরায় অত্যাধিক কুয়াশা পড়ছে সকালে, এবং গত দুদিন ধরে পরশুদিন বিশেষ করে রাতে কিছু বৃষ্টি হলো, এবং গত রাতে অনেক সময় বৃষ্টিপাত হয়েছে, যেটি সকালের সময়ও দেখা গেছে বৃষ্টি হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে সাধারণ মানুষ দেখতে পেয়েছে যে শহরে প্রচন্ড কুয়াশা, কিন্তু শীতের প্রকোপটা কিন্তু গত 3 দিন ধরে দেখা যাচ্ছে মাগুরায় কমে এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিনের বেলা 26-27 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার তাপমাত্রা দেখা গেছে, অর্থাৎ শীত অনুভূতি হচ্ছে কম। তো শীতজনিত রোগের প্রকোপও আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ডিসেম্বরের ভিতরে যতটা দেখা গিয়েছিল, জানুয়ারিতে এই প্রথম সপ্তাহে বা গত 2-3 দিনে সেই ধরনের রোগীর সংখ্যা কিন্তু কমে এসেছে, অর্থাৎ শীতজনিত রোগের প্রকোপ খুব বেশি দেখা যাচ্ছে না। তো এই যে এখন যে বৃষ্টিপাত আপনাকে জানিয়ে রেখেছি, শীতের প্রকোপ কমেছে ঠিকই, কিন্তু যে কুয়াশার জন্য এবং বৃষ্টির জন্য, গত 2 দিনের বৃষ্টির জন্য সাধারণ মানুষের যে সমস্যা, শীতজনিত সমস্যার তার থেকে আমরা দেখতে পাচ্ছি ফসলের সমস্যা কিছুটা দেখা যাচ্ছে। এই বৃষ্টিতে কৃষিক্ষেত্রে বেশ ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে মসুরি এবং সরিষা ক্ষেতগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা কৃষকরা বেশ বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ক্ষেতের ফুল, বিশেষ করে সরিষার ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর শীতজনিত বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আপনার প্রকোপ ততটা দেখা যাচ্ছে না, তবুও স্থানীয় চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য বিভাগ তারা জানিয়েছে যে বিষয়টি সকলকেই, যে হঠাৎ করে গরম পড়তে শুরু করেছে, যে কারণে সকলকেই যেন সাবধানতা অবলম্বন করে চলে। কিন্তু প্রকোপ কিন্তু শীতের কারণে যে রোগ বালাই, সেটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না মাগুরাতে এই মুহূর্তে। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু বাসার। প্রস্তাবিত আয়কর আইনে ব্যবসার খরচ নির্ধারণের বর্তমান ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আয়কর কর্মকর্তাদের ক্ষমতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাদের মতে নতুন আইনে কিছু পরিবর্তনের ফলে অনেক কোম্পানির কার্যকর কর হার হবে 53%। তবে অডিট গাইডলাইন, রিফান্ড ব্যবস্থা সহ অনেক ইতিবাচক পরিবর্তনও থাকছে নতুন আইনে। ব্যক্তি বা কোম্পানি থেকে বছর জুড়ে নির্দিষ্ট হারে আয়কর আদায় করে এনবিআর। এক্ষেত্রে যদি বেশি কর আদায় হয় তবে তা ফেরত দেওয়ার কথা সংস্থাটির। কিন্তু বর্তমান আইনে করদাতাকে আয়কর ফেরত দেওয়ার সুনির্দিষ্ট কোনো কাঠামো নেই, ফলে কর ফেরত বা রিফান্ড পান না করদাতারা। প্রস্তাবিত আয়কর আইন 2022-এ রিফান্ড দেওয়ার জন্য কাঠামো নির্দিষ্ট করে দিতে যাচ্ছে রাজস্ব বোর্ড। ট্যাক্সটা যাতে বোঝা হিসাবে না আসে, এবং এটার জন্য যে ট্যাক্স রিফান্ডের পলিসি, এই পলিসিটাকে এখনই স্ট্রাকচার করতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, আমাদের মতন প্রতিষ্ঠান শত শত কোটি টাকা আমরা সরকারের কাছে রিফান্ড পাচ্ছি না, আমরা জানি না কবে পাবো। সমন্বয় করে কিভাবে আমি বাঁচবো? সমন্বয় করে তো বাঁচতে পারবো না, কারণ আমাকে ব্যাংকের টাকা ফেরত দিতে হয়। এনবিআর এর কোম্পানি অডিট প্রক্রিয়া নিয়েও ব্যবসায়ীদের আপত্তি অনেক। দেরিতে হলেও নতুন আইনে অডিট গাইডলাইন করতে যাচ্ছে এনবিআর, যা ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। কিছু ভালো দিক থাকলেও প্রস্তাবিত আয়কর আইনের অনেক বিষয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা। বর্তমানে কোম্পানির কর্পোরেট কর হার 30%, নতুন আইনে কিছু ধারার কারণে কার্যকর কর হার 53% পর্যন্ত হতে পারে। বর্তমান আইনে ব্যবসার খরচের খাত নির্দিষ্ট, কিন্তু নতুন আইনে তা থাকছে না। এতে কর নির্ধারণে কর্মকর্তার ক্ষমতা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। 27টা খরচের লিস্ট কিন্তু এবার আইনে দেওয়া হয়নি, সো যার ফলে কি হবে যে এটা অনেক ওয়াইড। মানে আমার এখানে যদি বলতাম যে এটা একটা যদি সভ্য একটা কালচার হতো, এবং আমি যদি মনে করি যে এখানে সবাই সবার ইনফরমেশনস গুলো ঠিক মতো প্লেস করতো, আমি বলছি বোথ বিজনেস এবং কি ট্যাক্স পেয়ার সাইডে, তাহলে এই আইন এর থেকে ভালো আইন কিন্তু হতে পারে না। গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যিনি দিচ্ছেন তার মধ্যেও এক ধরনের কি হাইড এন্ড সিক জিনিস আছে, এবং যিনি অপর পাশে অ্যাসেসমেন্ট করছেন ওনার মধ্যেও কিন্তু একটা কি আছে, চাওয়া পাওয়ার হিসেব থাকে। বিশ্লেষকেরা জানান, সম্পত্তি ভাড়া হতে প্রাপ্ত আয় নির্ধারণে বর্তমান আইনে বার্ষিক মূল্যের সংজ্ঞা দেয়া আছে, প্রস্তাবিত আইনে তা নেই। নতুন আইনে ডিজিটাল ব্যবস্থার বিধান রাখা হলেও বাধ্যতামূলক করা হয়নি। বিশ্লেষকেরা বলছেন রিটার্ন জমা, নিরীক্ষা
শুনানি সহ সব প্রক্রিয়া অনলাইনে করা বাধ্যতামূলক করা হলে হয়রানি আরও কমে যেত। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নির্বাচন নিয়ে যার প্রশ্ন তোলে তারা অতীত ইতিহাস ভুলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির শাসনামলে নির্বাচনের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা নির্যাতন করা হয়। ভোট চুরি করলে দেশের জনগণ হাত ছাড়ে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া সে শিক্ষা পেয়েছে বলেন প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এটি সহ্য করতে না পেরে দেশে ও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বিরুদ্ধে লেগে থাকা, এটা এক শ্রেণীর মানুষের অভ্যাস। কারণ যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা খুনিদের নিয়ে এবং যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের উন্নয়নকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল, তাদের কিছু প্রেতাত্মা এখনও সমাজে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে এবং তারাই এগুলি করে বেড়াচ্ছে। এই প্রশ্ন শুধু এখানে না, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। আন্তর্জাতিক মহল বলে উন্নয়নের রোল মডেল, আর আমাদের দেশের কিছু লোক আছে তারা তো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। তো এই ঘেউ ঘেউ করতে থাকুক, এতে আমাদের কিছু আসা যায় না। প্রধানমন্ত্রী বলেন, অনেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তারা অতীতের নির্বাচনের ইতিহাস ভুলে গেছে। সেসব নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। 2018 সালে নির্বাচনে প্রশ্ন যারা করে তাদেরকে আমি জিজ্ঞাসা করি, 15ই ফেব্রুয়ারি 96 সালে খালেদা জিয়া কেমন ইলেকশন করেছিল? কয় % ভোট পড়েছিল? 4% ভোটও পড়েনি। সমস্ত জায়গায় সেনাবাহিনী মোতায়েন করে দিয়ে ভোটের বাক্স সিল দিয়ে ভরে খালেদা জিয়া নাকি তৃতীয়বারের প্রধানমন্ত্রী, কিন্তু জনগণের ভোট চুরি করেছিল বলে কি হয়েছিল তার পরিণতি? নাকে খত দিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছিল। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, এটা বাস্তবতা। দেশের চলমান উন্নয়নের গতিধারা যাতে কেউ ব্যাহত করতে না পারে সেদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। করেছে শত শত কোটি টাকা বানিয়ে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের চলমান সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া ইসি গঠন নিয়ে সংলাপ শুধুই সময়ের অপচয়। তবে সংলাপে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানায়নি তারা। নতুন নির্বাচন কমিশন গঠনে 20 ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শ ও আলোচনা করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলমান সংলাপে আমন্ত্রণ পেলেও এরই মধ্যে গত 29শে ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারা সংলাপে অংশ নেবেন না। নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না। বিএনপি নেতারা বলছেন, এর আগে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়েছেন তারা। সেই আলোকে তারা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করার আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হওয়া উচিত। আলটিমেটলি প্রেসিডেন্টের কাছে আওয়ামী লীগ যে লিস্টগুলো দিবে সেটা দিয়া নির্বাচন কমিশন করে দিবে। অতএব এটা একটা নাটক। আগামী নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ একটু নির্বাচনকালীন সরকার করতে, সেইটা হইল গুরুত্বপূর্ণ। আমরা সেটার জন্য কাজ করছি। তাই এই প্রেসিডেন্টের সাথে নাটক করার কোনো অর্থ নাই বলে এটাতে আমরা যাই নেই। বিএনপি নেতারা বলছেন, রাষ্ট্রপতির সংলাপ থেকে তাদের দাবির পক্ষে কোনো অর্জন আসবে না, তবে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত দলীয়। তিনি যা উত্তর দেন সারসংক্ষেপে এইটাই, আমি চেয়ে চেয়ে দেখি, আমার করার কিছু নাই। কখনো বলে আমার জন্য তো কোনো ক্ষমতা সংবিধানে রাখেন নাই। তো যার হাতে ক্ষমতা নাই, যার কিছু করার নাই, বৃথা তার সময় আমরা নষ্ট করবো কেন, আমাদের সময় বা নষ্ট করবো কেন? চিঠিটা পাওয়ার রিসিভ করার ব্যাপার থাকতে পারে, জবাব দেওয়ার ব্যাপার আছে বলে মনে হয় না। বিএনপি নেতারা জানান,
এই মুহূর্তে তাদের মনোযোগ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার বিষয়টি। এছাড়া বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে নাশকতার মামলায় গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। পুলিশ সুপার জানান 193টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 4000 সদস্য। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট। ভোটার সংখ্যা 5,17,361 জন। এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে 193টি কেন্দ্রে। 2016 সালের চেয়ে কেন্দ্র বেড়েছে 19টি। সুষ্ঠু নির্বাচন চাই আমরা, গ্যাঞ্জাম চাই না, চাই না, সন্ত্রাস চাই না, এগুলো তো আমরা পছন্দ করি না। যেন সবাই নিরাপদভাবে পছন্দ মতো প্রার্থী নির্বাচন করতে পারি, সেই একটা স্বাচ্ছন্দ্য বিষয়, যেন কোনো প্রকার নাশকতা সৃষ্টি না হয়, কোনো প্রকার ঝঞ্ঝামেলা না হয়। আউটলুক বেশিরভাগ নামাজে আসে, তাই ভোট কেন্দ্র মিনিমাম 2-3 দিন আগে থেকে সমগ্র পুলিশ বাহিনী বা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রগুলিতে যথেষ্ট নিয়ম পালন করা উচিত। 2016 সালে 137 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এবার সব কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ মনে করছে প্রশাসন। মোতায়েন থাকবে 3000 পুলিশ সদস্য, 20 প্লাটুন বিজিবি, 200 প্লাটুন আর্মড পুলিশ এবং প্রতি কেন্দ্রে দায়িত্বে থাকবে র্যাব সদস্যরাও। এছাড়া 27টি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। আমরা নারায়ণগঞ্জে খুব বেশি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা দেখছি না, তবে আমরা সকল কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মতোই গুরুত্ব দিয়ে আমরা সেখানে নিরাপত্তা বিধান করব। ভোটের পরিবেশ সুশৃঙ্খল রাখতে অভিযানে নেমেছে পুলিশ। বিভিন্ন সময়ে নাশকতার মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রত্যেকটা ভোট কেন্দ্র অনুসারে আমাদের থ্রেড অ্যাসেসমেন্ট করি, সেই থ্রেড অ্যাসেসমেন্ট অনুসারে ওই এলাকায় যে বা যারা সমস্যা সৃষ্টি করতে পারে বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, যাদের বিরুদ্ধে যার নামে আসামি, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। অভিযান অব্যাহত থাকবে এবং এটা তীব্র থেকে তীব্রতর হবে, যাতে করে আমরা চাই না একটিও ব্যাড এলিমেন্ট এই নির্বাচনে কোনো ধরনের নির্বাচনে প্রশমিত করুক। রিটার্নিং কর্মকর্তাও জানান সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা যা মোতায়েন হবে, ইলেকশনে যা কিছু, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে চিঠি চলে এসছে, আমাদের কাছেও এসছে, এবং আমাদের নির্বাচনী কার্যক্রম, প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে। 16 জানুয়ারি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। রাজধানীর মাতোয়াইলের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করতে গিয়ে উদ্ঘাটন হলো চট্টগ্রামের রাউজানে আরেক নারী হত্যাকাণ্ডের রহস্য। পরে 3 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে রাউজানে নিহত ওই নারীর বাড়ি কক্সবাজারে, নাম আমেনা। তার স্বামী বাদশাহ 2 সহযোগী নিয়ে হত্যার পর মরদেহ ফেলে যায় রাউজানে। গেল 17 ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে ময়লার স্তূপ থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে মেলে 2টি হাতের বালা। গণমাধ্যমে এই বালা দেখেই কক্সবাজার থেকে এক পরিবার দাবি করে এটি তাদের মেয়ের মরদেহ, যে কিনা নভেম্বর থেকে নিখোঁজ। পরে করা হয় ডিএনএ টেস্ট। পাশাপাশি পরিবার থেকে পাওয়া একটি মোবাইল নম্বর দিয়ে তদন্ত শুরু হলে চট্টগ্রামের রাউজানের সন্ধান মিলে সেই ফোন সেটের। সেই সূত্র ধরে ঢাকা থেকে পুলিশের একটি দল রাউজানে অভিযানে গিয়ে গ্রেপ্তার করে বাদশাহ, মিরাজ ও আক্তার নামের 3 জনকে। ঢাকায় জিজ্ঞাসাবাদে তারা জানায় মাতোয়াইলের ওই নারীকে নয়, এরা হত্যা করেছে অন্য এক তরুণীকে। তারপর মরদেহ ফেলে দেয় রাউজানে। রাউজান থানায় খোঁজ নিয়ে জানা যায় 20 নভেম্বর এক তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার একটি মামলা হয়েছে সেখানে। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এবং সে বুঝতে পারছিল যে ভেতরে তাকে মেরে ফেলা হচ্ছে। বাদশার আত্মা তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পুলিশ বলছে রাউজানে নিহত নারীর নাম আমেনা, বাড়ি কক্সবাজারে। গ্রেপ্তার বাদশাহ তার স্বামী, কিন্তু বাদশার আরেক স্ত্রী থাকায় কক্সবাজার থেকে দ্বিতীয় স্ত্রী আমেনাকে নিয়ে চট্টগ্রামের রাউজানে গিয়ে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। কিন্তু বনি বনা না হওয়ায় ঝগড়ার এক পর্যায়ে বাদশাহ তার আত্মীয় আক্তার ও অটোরিকশা চালক মিরাজের সহায়তায় তাকে হত্যা করে। আমার আগের একটা সংসার আছে, তোমাকে নিয়ে আমি চিটাগাংয়ে রাখবো, ওখানে আমরা 2টা সংসারই মেনটেন করবো, এখানে ওখানে। তো এই প্রেক্ষিতে আমেনা রাজি হয় এবং তারা বিয়ে করে। বাট বিয়ে করার পর আমেনা তাকে
ক্যাপচার করার চেষ্টা করে সেই ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিতে চাচ্ছিল না। রাউজানের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হলেও মাতুয়াইলে পাওয়া মরদেহটি কার তা এখনো অজানা, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিলামে বিক্রি হতে যাচ্ছে দেশের প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বর পাশা স্কুল অব আর্টের ভবন। 100 বছর পুরনো ভবনটি সংরক্ষণের দাবি জানিয়েছেন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা, যদিও বর্তমানে নিলাম প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার স্বপ্নদ্রষ্টা ছিলেন চিত্রশিল্পী শশীভূষণ পাল। তার হাতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বর পাশা স্কুল অব আর্ট, যার কার্যক্রম শুরু হয় 1904 সালে। বর্তমানে এটি বাঙালির প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারক। তবে এমন একটি ঐতিহ্যবাহী ভবন নিলামে বিক্রি হতে যাচ্ছে, চলছে ভাঙার তোড়জোড়। এরই মধ্যে নিলামে অংশ নেয় দরপত্র জমা দিয়েছে 6টি ঠিকাদার প্রতিষ্ঠান, যার সর্বোচ্চ মূল্য 1,60,000 টাকা। ভবনটি সংরক্ষণের দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংস্কৃতি কর্মীরা। এটা সংস্কার হোক, এটার বিরোধিতা আমরা করছি না। সংস্কার করে এটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেখার জন্য এটাকে উন্মুক্ত করা হোক এবং শশীভূষণ পালের যে কৃতিত্ব সেটা বিশ্বব্যাপী অটুট থাকুক, এটা আমরা চাই। বিল্ডিং যতই দুর্বল হয়ে যাক না কেন, রাষ্ট্র যদি দায়িত্ব নেয় তাহলে এই বিল্ডিংটি টিকিয়ে রাখা সম্ভব। আমরা ইতিমধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্মসূচি ঘোষণা করেছি। তবে বর্তমানে নিলাম প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থাপনা অপসারণ কমিটির সদস্য সচিব। সিটি কর্পোরেশনের তরফ থেকে এটাকে পরিত্যক্ত ঘোষণা করার পরে টেন্ডার করছি। ভাঙার যে প্রক্রিয়াটা এইটাই সাংবাদিক ভাই আপনারা যারা আছেন জানাজানি করতেছে, বিধায় আমরা আপাতত স্টপ করে রাখি। মহেশ্বর পাশা স্কুল অব আর্ট প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন পেতে শুরু করে 1918 সালে। 1929 সালে প্রতিষ্ঠানটি যশোর রোডের পশ্চিম পাশে স্থানান্তর হয়। পরে সরকারি উদ্যোগে নির্মাণ হয় ভবন। এরপর 2009 সালে প্রতিষ্ঠানটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা ইনস্টিটিউট তথা চারুকলা স্কুলে পরিণত হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের 2500 বালুবাহী ট্রাকের সাথে লেগুনার সংঘর্ষে 2 নারী শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 7 জন। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বিনয়েরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজেরা ও নাসিমা। তারা উজান গোপেন্দি স্পিনিং মিলের শ্রমিক। পুলিশ জানায় মঙ্গলবার রাতে কারখানার লেগুনায় করে বাড়ি ফিরছিলেন শ্রমিকেরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 নারী। আহত 7 জনকে উদ্ধার করে 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আটার দাম বাড়ার কারণে মানুষ চালের বাজারে বেশি ঝুঁকছে। এটি চালের দাম বাড়ার একটি কারণ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দুপুরে 7ম D8 মিনিস্ট্রিয়াল মিটিং অন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, কৃষি উৎপাদন ও কৃষি পণ্যের বাজারজাতকরণ নিয়ে আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা আছে, এটি দ্রুতই কেটে যাবে বলে জানান তিনি। বলেন, সার্বিক বিচারে দেশে খাদ্যের বড় সংকট নেই, তবে কিছুটা মূল্যস্ফীতি রয়েছে, এতে খাদ্যের দাম বেশি। এ সময় বাজারে কেউ চাল কিনতে গিয়ে ফিরে আসেননি বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, নতুন প্রযুক্তি ও ধানের জাত বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্টারের মাধ্যমে খাদ্য নিরাপত্তাকে টেকসই করা সম্ভব বলেও জানান তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন যে সকল প্রযুক্তি এবং যে সকল নতুন জাত বিনা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা যে উদ্যোগ গ্রহণ করেছে, ইনশাআল্লাহ আমরা এই খাদ্য নিরাপত্তাটাকে সাস্টেইন করতে পারবো। পৌষ বিদায় নিয়ে কদিন পরে আসছে মাঘ, অথচ রাজধানীতে শীতের দেখা নেই। দিনে ঝকঝকে রোদের গরম আর মাঝরাত থেকে ভোর পর্যন্ত হালকা ঠান্ডায় পার হয়েছে শীতের প্রায় অর্ধেক। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীর দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থাকছে। প্রায় 1 যুগ পর জানুয়ারিতে আবহাওয়ার এমন আচরণ দেখা যাচ্ছে। জনসংখ্যার চাপ, পাকা ও কাচের তৈরি ভবন এবং এসির ব্যবহারে কমছে না ঢাকার উষ্ণতা।
জানুয়ারির মাঝ পর্যন্ত বাংলা পঞ্জিকায় পৌষ মাস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা গড়ে 10 ডিগ্রির মতো এবং সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। উত্তর ও মধ্যাঞ্চলে বয়ে যায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কিন্তু এবার পৌষে শীতের দেখা নেই। রোদ ঝলমলে রাজধানী ঢাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জানুয়ারিতে ঢাকার তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। এবার পৌষে প্রকৃতির আচরণ কিছুটা অস্বাভাবিক। 8 তারিখে ছিল 28.5 ডিগ্রি, এটা 9 তারিখ ছিল 28.6 ডিগ্রি, আজকে 28.1 ডিগ্রি। তবে এবছর বাদে গত 2009 সালে আমরা 28 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছি এবং তার পূর্বে 1987 সালে আমরা 28.2 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। জলবায়ু গবেষকেরা বলছেন ঘনবসতিপূর্ণ শহরগুলোয় যানবাহন, শিল্প, কলকারখানা ও জ্বালানি ব্যবহার বেশি হওয়ায় গাছপালা, জলাশয় কমে যাওয়ায় হিট আইল্যান্ড সৃষ্টি হচ্ছে। এ কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরের তাপমাত্রা শীতকালে খুব একটা কমছে না। গোটা দক্ষিণ এশিয়ার আবহাওয়াতেও এসেছে পরিবর্তন। বাতাস যেরকম আগে যেরকম স্ট্রং থাকতো বা যেরকম হওয়ার কথা ছিল সেটা এখন হচ্ছে না, বা আস্তে আস্তে সেটার তীব্রতা কমে যাচ্ছে বা অন্যান্য কিছু বিষয়ের সাথে যুক্ত হয়েছে, যার কারণে শৈত্যপ্রবাহ যে হওয়ার কথা যেরকম সেটা হচ্ছে না। এবং এটা এই ক্ষেত্রে আপনি এই যে রিজিওনাল ক্লাইমেট, যেটা আমরা উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম মৌসুমে বলি, সেই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটা ভূমিকা রয়েছে। কিন্তু ঢাকা শহরে যে তাপমাত্রা বৃদ্ধি, সেই ক্ষেত্রে মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেটা সবচেয়ে বেশি দেয়। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ অবস্থান করায় মধ্য জানুয়ারিতে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আকাশ মেঘলা থাকার সাথে সাথে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনী জেনারেল হাসপাতালে বন্ধ আছে কিডনি ডায়ালাইসিস সেন্টারের সেবা। শহরের মাত্র 4টি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাটি চালু থাকলেও রোগীদের এ সেবা ব্যয়বহুল। আর্থিক অসচ্ছলতার সংকটাপন্ন হয়ে পড়ছে অনেক রোগীর জীবন। কিডনির চিকিৎসায় ফেনী সহ আশপাশের অন্তত 4 জেলার মানুষের একমাত্র ভরসা ফেনী জেনারেল হাসপাতাল। কিন্তু প্রায় 3 মাস ধরে হাসপাতালে বন্ধ রয়েছে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা। সরকারি হাসপাতালে সেবা বন্ধ থাকায় বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। এতে বাড়তি টাকা গোনা ছাড়াও নানা ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। সরকারি যে ডায়ালিসিস সেন্টারগুলো আছে এত সুযোগ সুবিধা সম্বলিত, তো এখানে ডায়ালিসিস যদি করায় সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে অনেক উপকার হয়। যেখানে আমার 5,000 টাকা 3,000 টাকা লাগে একটা ডায়ালিসিস বাইরে নিতে, সেখানে আমি এখানে 3,000 টাকা 500 টাকা পাচ্ছি। কিডনি রোগীদের চিকিৎসায় 2020 সালে প্রথম 6 শয্যার ইউনিট চালু করা হয় এই হাসপাতালটিতে। পরে রোগীর চাপ বাড়ায় উন্নীত করা হয় 10 শয্যায়। তবে ডায়ালাইসিসে ব্যবহৃত কেমিক্যালের পর্যাপ্ত সরবরাহ না থাকায় এবং সেই সাথে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় বন্ধ রয়েছে এই সেবা কার্যক্রম। এখানে সাইক্লিক্যালি 90 জন রোগী এই সেবা পেয়ে থাকে এবং টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে এবং নতুন কোনো বরাদ্দ না পাওয়াতে সাময়িকভাবে এই সেন্টারটি বন্ধ রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডায়ালাইসিসের অভাবে এখন আমরা একজন করে প্রতিদিনের 2-1টা রোগী আমাদের মৃত্যুবরণ করতেছে। রোগটা হবে কিডনির, কিন্তু রোগীগুলো আলটিমেটলি মারা যাচ্ছে হার্টের কারণে। এই সেবাটা সাময়িকভাবে আমাদের বন্ধ আছে, আমাদের বিশেষ করে বাজেট এবং অর্থ সংকটের কারণে। তো আমরা আশা করতেছি যে সহসাই আমরা বাজেট পাবো এবং এই সমস্যার সমাধান হবে এবং আমাদের সার্ভিসটা আবার চালু হবে। সরকারিভাবে সপ্তাহে 500 টাকা, কিন্তু বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করতে খরচ পড়ে 3,000 টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, সরকারির সাথে বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিস করোনায় পার্থক্য কেমন, আর হাসপাতালে ডায়ালাইসিস আবারও চালু করতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, ফেনী জেনারেল হাসপাতালটি আসলে ফেনীর মানুষের জন্য চিকিৎসা সেবার একটা আশীর্বাদ বলা যেতে পারে। কিন্তু গত 3 মাস ধরে ফেনীর যে কিডনি রোগীরা অসহনীয় যন্ত্রণা কষ্টের মধ্যে রয়েছে, কারণ তাদের এই কিডনি ডায়ালিসিসে যে পরিমাণ ব্যয়বহুল, সেটি একটি প্রাইভেট বেসরকারি হাসপাতালে যদি করতে যায় তাহলে প্রতিটি ডায়ালিসিসের খরচ পড়ে প্রায় 3,000 টাকা। আর ফেনী জেনারেল হাসপাতালে যদি রোগী ডায়ালাইসিস করে সেখানে লাগে হচ্ছে 500 টাকা। তাহলে যে রোগীটি অত্যন্ত দরিদ্র এবং হতদরিদ্র অথবা মধ্যবিত্ত, তাদের জন্য এই কিডনি চিকিৎসার ব্যয় বহন। গত 3 মাস থেকে যখন এটি বন্ধ রয়েছে তখন আসলে
এইখানকার যে রুগীরা তাদের আসলে দুর্ভোগের শেষ নাই। আমরা যখন এসেছিলাম যে এখানে দেখতে, তখন রুগীরা আসলে হাউমাউ করে কান্না করছিল এবং বলছিল যে তাদের আসলে আর্থিক সংকটের কারণে রুগীগুলো মারা যাচ্ছে। তারা বলছে দীর্ঘদিন ধরে তাদের এই চিকিৎসা ব্যয় মেটাতে প্রাইভেট হাসপাতালগুলোতে তাদের আসলে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই জন্য তারা আসলে কর্তৃপক্ষের কাছে দাবি করছে যেন এই ডায়ালাইসিস সেন্টারটি দ্রুত চালু করা হয়। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে আসলে তারা ডায়ালাইসিস সেন্টারটি যখন উদ্বোধন করে তখন এই তাদের যে উন্নয়ন বাজেট থেকে অর্থ ছাড় দিয়ে তারা কিন্তু এইটি চালু করে দিয়েছে ফেনীর মানুষের কথা চিন্তা করে। কিন্তু এদের বাজেট যখন শেষ হয়ে গেছে তখন তারা এই যে রিয়েজেন্ট কেমিক্যাল এটি তারা কিনতে পারছে না, এটার সাথে যে অন্যান্য খরচ সেটিও তারা আসলে বহন করতে পারছে না। আমরা আসলে কথা বলেছিলাম বাজেট না থাকার আসলে বিশেষ কারণ কি। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তারা বলছে যে প্রতিটি হাসপাতালে যে কোনো ইউনিট চালু করার জন্য তাদের বিশেষ একটি কোড দরকার হয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এই হিমোডায়ালাইসিস সেন্টারটি যখন চালু করতে হয় তখন চালুর যে অর্থ ব্যয় মেটানোর জন্য যে কোডটি, এই কোডটি কিন্তু নাই। আর কোডটি না থাকার কারণে তারা সেই অর্থ পাচ্ছে না। অর্থ না পাওয়ার কারণে এই ডায়ালাইসিস সেন্টারটি এখন অর্থ সংকটে বন্ধ হয়ে যাচ্ছে। তারা বলছে মন্ত্রণালয়ে তারা চিঠি লিখেছে, চিঠির উত্তর পেলে বা মন্ত্রণালয় যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা তাদের এই হিমোডায়ালাইসিস সেন্টারটি আবার নতুন করে পুরোদমে চালু করতে পারবো। আর এটি ছিল আমার কাছে ফেনীর হিমোডায়ালাইসিস সেন্টারের সর্বশেষ অবস্থা। ফেনী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। শুটকির উৎপাদন ও গুণগত মান বাড়াতে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে চলছে মাছি বন্ধ্যাকরণ কার্যক্রম। গত বছরের অক্টোবরে শুরু হওয়া এই কার্যক্রমের অধীনে এই পর্যন্ত সোনাদিয়া দ্বীপে ছাড়া হয়েছে 10 লাখ বন্ধ্যা মাছি। এর মধ্যেই যার সুফল পেতে শুরু করেছে স্থানীয় শুটকি ব্যবসায়ীরা। শুটকিতে নানা রকম রাসায়নিক দ্রব্য মেশানোই ক্ষতিকর প্রভাব পড়ছে ভোক্তাদের শরীরে। তবে মাছের আক্রমণ থেকে শুটকি বাঁচাতে ব্যবসায়ীদের অনেকেই বেছে নেন এই পদ্ধতি। প্রাকৃতিক উপায়ে মাছি নিধনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিকিরণ কীট তথ্য ও মাকড় তথ্য বিভাগের অধীনে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ছাড়া হচ্ছে বন্ধ্যা মাছি। গবেষকরা বলছেন বন্ধ্যা মাছির সাথে প্রজননের ফলে ক্ষতিকর মাছের বংশবিস্তার বন্ধ হবে। এর ফলে কমবে মাছের উপদ্রব। এটা তো একবারই তো ধ্বংস হবে না, হয়তো এই 2 মাস 3 মাস পর পর আস্তে আস্তে পপুলেশনটা কমে আসবে, কমে আস্তে আস্তে একসময় ডিক্লাইন হয়ে যাবে। আর যেহেতু এটা হচ্ছে একটা আইসোলেটেড দ্বীপ, যার কারণে এখানকার মাছিটা কন্ট্রোল করাটা সহজ হবে। গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ছাড়া হয়েছে 10 লাখ বন্ধ্যা মাছি। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সোনাদিয়ায় শুটকি উৎপাদন হয় 45 টন। অক্টোবরে দ্বীপে বন্ধ্যা মাছি ছাড়ার পর থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত উৎপাদিত শুটকির পরিমাণ 50 টন। এখনো বন্ধ্যা মাছি দিছে, বন্ধ্যা মাছির কারণে তো আমরা আর দিতে হচ্ছে না, কীটনাশক দিতে হচ্ছে না। যদি সবসময় থাকে আমরা উপকৃত হব। আর এই মানুষ লোকদেরকে, টুরিস্টদেরকে বিভিন্ন জায়গা থেকে আসে, এদেরকে আমরা বুঝাইতে পারবো কারণ বিষ নাই, বিষমুক্ত, মেডিসিন মুক্ত, লবণ মুক্ত এই মাছ। সোনাদিয়ায় বিষমুক্ত শুটকি উৎপাদনের লক্ষ্যে নিরাপদ জোন তৈরির পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। বন্ধ্যা মাছের মাধ্যমে মাছি মুক্ত করে ফেলতে পারি একটা পর্যায়ে বা সহনশীল পর্যায়ে নিতে পারি, তাহলে সোনাদিয়ার যে শুটকিটি উৎপাদিত হবে সেটিতে কোনো রকম কীটনাশক আর ব্যবহার করার প্রয়োজন হবে না। বন্ধ্যা মাছের যে জোন, যে এলাকা, সেই সমস্ত জায়গায় যাতে শুটকি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। মহেশখালী দ্বীপে শুটকি উৎপাদনে জড়িত অন্তত 700 ছোট বড় ব্যবসায়ী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আগামী 2 মাসের মধ্যে ইউরোপের অর্ধেক জনসংখ্যা অমিক্রণে আক্রান্ত হবে, এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন বছরের প্রথম সপ্তাহে ইউরোপে 70 লাখ মানুষ অমিক্রণে আক্রান্ত হয়েছে। এদিকে বিশ্বে করোনায় একদিনে 7,758 জন মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে 27 লাখেরও বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 2,107 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ 783 জন মারা গেছে রাশিয়ায়। পেরুতে অমিক্রণ সংক্রমণ বাড়ায় দেখা দিয়েছে আইসিইউ ও শয্যা সংকট। এদিকে ভারতের বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজ দিয়েও অমিক্রণ সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।
ধীরে ধীরে সবাই অমিক্রন আক্রান্ত হবে বলেও শঙ্কা তাদের। করোনা টিকার চতুর্থ ডোজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি। সংস্থাটির মতে অমিক্রন অতি সংক্রমণ হলেও এর মাধ্যমেই করোনা মহামারী সমাপ্ত হবে। এক সপ্তাহে দ্বিতীয় দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়া এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার সকালে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। সিউলের দাবি, স্থানীয় সময় সকাল 7:30টায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে হতাশাজনক বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। পরমাণু অস্ত্রধারী 6 দেশ পিয়ংইয়ংকে পরমাণু কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। জাতীয় দল থেকে বাদ পড়ে পক্ষপাতের অভিযোগ এনেছে নারী ক্রিকেটার জাহানারা আলম। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে বিসিবি। পারফরম্যান্সের পাশাপাশি দলে শৃঙ্খলা রাখতে অভিভাবক সুলভ আচরণ করতে চান নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। সুখের সংসারে অসুখের বার্তা। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দলে জায়গা হয়নি জাহানারা আলমের। গুঞ্জন আছে শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার। তবে আসল খবর, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে কোচ ও নির্বাচকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বিসিবির প্রধান নির্বাহীকে চিঠি দেন টাইগ্রিস পেসার। সালমা জাহানারাদের অভিভাবক উইমেন উইং ডিপার্টমেন্ট। তবে সংশ্লিষ্টদের না জানিয়ে বিসিবির প্রধান নির্বাহীকে চিঠি দেয় পরিস্থিতি ঘোলাটে হয়েছে। তারপরও সুষ্ঠু তদন্তের আশ্বাস শফিউল আলমের। ম্যানেজার এবং কোচ তারা কিন্তু রিপোর্ট দিয়েছেন সেই সফরের, সেই রিপোর্টটা সিওর কাছেও আছে এবং আমরাও সেটা দেখেছি। তো যেহেতু আমাদের সঙ্গে এখনও সেভাবে কথা হয় নাই বা তার যে অভিযোগটা সেটা আমার কাছে, আমি অর্থাৎ ওমেন্স উইংয়ের কাছে আসে নাই, সেই কারণে আমি বলি নাই। সিও তার সঙ্গে কথা বলেছেন। শুধু জাহানারাই নন, সাম্প্রতিক সময়ে কাজ করা ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ও কম্পিউটার অ্যানালিস্ট শামস শাওনকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নারী উইং চেয়ারম্যানের। কমনওয়েলথ গেমসে জায়গা না হলেও বিশ্বকাপে জাহানারার জন্য দরজা খোলা রাখছেন তিনি। অভিযোগটা যার কাছেই আসুক, আমি মনে করি এটা ওমেন্স উইংয়েই দিক আর সিওর কাছেই দিক, আমরা এই বিষয়টা ইতিবাচকভাবেই নিতে চাই। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমাদের যে জায়গায় যাকে অ্যাড্রেস করে অভিযোগ দেওয়া হয়েছে তিনি বিষয়টা বলেছেন, তিনি দায়িত্ব নিয়েই দেখবেন। আমার কাছে কিছু প্রমাণ আছে যে আমি সেটা আপনাদের সামনে দেখাতে চাই না, কিন্তু এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন। কমনওয়েলথ গেমস খেলে 26 জানুয়ারি দেশে ফিরবে নারী দল। ঢাকায় এক সপ্তাহের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডের বিমানে উঠবে নিগার সুলতানার দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেপটাউনে সেঞ্চুরি খরা কাটতে পারত, ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত 79 রানে আটকে গেছেন বিরাট কোহলি। রাবাদা জনসনের পেইসে ভুগে 223 রানে গুটিয়েছে সফরকারীরা। জবাবে দিন শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ 1 উইকেটে 17 রান। সিরিজ নির্ধারণী টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। রাহুল আগারওয়াল উদ্বোধনী জুটি জমেনি বেশিক্ষণ। এরপর পূজারাকে নিয়ে চাপ সামলে নেন বিরাট কোহলি। পূজারা ফেরেন 43 করে। এক প্রান্ত আগলে রাখেন কোহলি। অধিনায়কের ব্যাটে 200 ছাড়ায় টিম ইন্ডিয়ার সংগ্রহ। সেঞ্চুরি আশা জাগিয়ে 79 করে আউট হন কোহলি। 201 বল খেলে তার এই স্কোর। রাবাদা 4টি আর জনসনের শিকার 3 উইকেট। He's found the gap and driven beautifully. স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের রিয়াদে ম্যাচ শুরু হবে রাত 1টায়। লা লিগার পয়েন্ট ম্যাচে না হারলেও আছে টেবিলের 6-এ। শেষে দেখায় রিয়ালের কাছে ঘরে মাঠে হারলেও এবার চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জাভির দল। চোট কাটিয়ে ফিরেছেন আরাহো, ফাতি। তবে দলে নেই করোনা আক্রান্ত ফেরান তোরেস, পেদ্রি। আফ্রিকা নেশনস কাপে প্রথম ম্যাচেই হোঁচট খেল মিশর ও আলজেরিয়া। নাইজেরিয়ার কাছে 1-0 গোলে হেরেছে মোহাম্মদ সালার দল। আর সিয়েরা লিওনের কাছে গোলশূন্য ড্র করেছে আলজেরিয়ানরা।
আফ্রিকার দুই পাওয়ার হাউস নাইজেরিয়া ও মিশর ম্যাচের শুরু থেকে উত্তাপ ছড়ায় দুই দল। প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। ৩০ মিনিটে কেলিচির শটে লিড নেয় নাইজেরিয়া। কয়েকবার চেষ্টায় গোল শোধে ব্যর্থ হয় মিশর। এদিকে তরুণ দল সিয়েরা লিওনের বিপক্ষে আলজেরিয়া গোল আদায় করতে পারেনি। বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হলো শূকরের হৃৎপিণ্ড। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এই অস্ত্রোপচারের সময় লাগে 7 ঘন্টা। অস্ত্রোপচারের 3 দিন পরও সুস্থ আছেন 57 বছর বয়সী ডেভিড বেনেট। ডেভিড বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকদের কাছে কোনো বিকল্প ছিল না, কারণ মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য উপযুক্ত ছিলেন না বেনেট। তাই পরীক্ষামূলক অস্ত্রোপচার করে তার দেহে প্রতিস্থাপন করা হয় শূকরের হৃৎপিণ্ড। সাধারণত রোগীর স্বাস্থ্য অতিরিক্ত দুর্বল হলে চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে তার আগে শূকরের হৃৎপিণ্ডটি জিনগত রূপান্তর করা হয়। সফলভাবে এই অস্ত্রোপচার হলেও দীর্ঘমেয়াদে বেনেট কতদিন সুস্থ থাকতে পারবেন তা এখনও জানা যায়নি। প্রতিস্থাপনের পর থেকে পর্যবেক্ষণে আছেন তিনি। বেনেট আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবেন বলে আশাবাদী সবাই। বিশ্বে প্রথম এ ধরনের অস্ত্রোপচারের জন্য ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারকে বিশেষ অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, কারণ এই অস্ত্রোপচার না হলে বেনেটকে বাঁচানো সম্ভব হতো না। বহু বছর ধরে এ বিষয়ে গবেষণা করছিলেন বেনেটের চিকিৎসকরা। এটি সফল হলে বিশ্বের কোটি মানুষের জীবন বদলে যাবে বলে আশা তাদের। আমরা এর আগে মানবদেহে এমন অস্ত্রোপচার করি। এই অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মানব অঙ্গপ্রত্যঙ্গে স্বল্পতা রয়েছে। এই স্বল্পতার সমাধানে এই অস্ত্রোপচার বিশ্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অঙ্গপ্রত্যঙ্গ স্বল্পতার কারণে যুক্তরাষ্ট্রে প্রতিস্থাপনের অপেক্ষায় থেকে প্রতিদিন মৃত্যু হয় 17 জন মানুষের। এছাড়া দেশটিতে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষমান তালিকায় এখনও রয়েছে 1 লাখেরও বেশি মানুষ। তাই চিকিৎসা ক্ষেত্রে অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা মেটাতে জেনো ট্রান্সপ্ল্যান্টেশন নামে প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের বিষয়ে অনেক দিন ধরেই চলছে গবেষণা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।